তুমি কি ভেবেছো আমি দেখিনি? ওই মেয়েটা তোমার কাঁধে হাত রাখলো কেন? অদিতি, এখন রাত 11টা বাজে। আমার অফিস থেকে ফিরতে দেরি হয়েছে। আমি টায়ার্ড। এখন এসব ফালতু কথা শোনার সময় নেই আমার। নিজের ঘরে যাও। ফালতু কথা? আমার চোখের সামনে অন্য কোনো মেয়ে তোমার গায়ে হাত দেবে আর সেটাকে আমি ফালতু কথা বলে উড়িয়ে দেব? তুমি উত্তর না দিলে আমি আজ নড়বো না এখান থেকে। ও আমার কলিগ। প্রজেক্টের সাকসেস পার্টি ছিল আজ। কংগ্রাচুলেট করতে গিয়ে হয়তো হাত রেখেছে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তোমার মতো ছোট বাচ্চার এসব বোঝার কথা না। আবার বাচ্চা বললে? আমি 16 বছরে পড়েছি আরাব ভাইয়া, আমি মোটেও বাচ্চা না। আর ওই মেয়ে যদি শুধু কলিগই হয় তাহলে ওর দিকে তাকিয়ে তুমি হাসছিলে কেন? আমাকে তো দেখে কখনো ওভাবে হাসো না। কারণ তুমি হাসার মতো কোনো কাজ করো না। সারাদিন শুধু ঘ্যান ঘ্যান আর অহেতুক ঝগড়া। যাও, ঘুমাতে যাও। কাল তোমার স্কুল আছে। আমি যাব না। আগে বলো, তুমি কি ওকে বিয়ে করবে? মা বলছিল তোমার জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে। ওই মেয়েটাই কি সে? অদিতি, লিমিট ক্রস করো না। বড়দের বিষয়ে নাক গলাতে এসো না। রুম থেকে বের হও। বেরোবো না। তুমি আমাকে ধমক দিতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি এটা জানার পরও তুমি কেন এমন করো? শাট আপ। আর একটা বারও যদি এই ভালোবাসার কথা উচ্চারণ করেছ, আমি কিন্তু আঙ্কেলকে ডাক দেব। এই বয়সের ছেলে মেয়েদের মাথায় এসব ভূত চাপে। ওটা প্রেম ভালোবাসা কিছু না। আবেগের নাম দিয়ে ফাইজলামো হচ্ছে। গেট আউট। আরবের ধমক খেয়ে অদিতির শরীরটা সামান্য কেঁপে উঠল। সে দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার ফর্সা গাল দুটো রাগে আর অপমানে লাল হয়ে গেছে। বড় বড় মায়াবী চোখ দুটো টলমল করছে পানিতে। আরাফ টায়ার নটটা ঢিলা করতে করতে আয়নার দিকে তাকালো। সে ইচ্ছে করেই আদিত্যের দিকে তাকাচ্ছে না। তাকালেই তার কঠিন খোলসটা ভেঙে যেতে পারে। আদিতি চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর কোনো কথা না বলে ধপাস করে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। দরজার ওপাশে অতিথির চলে যাওয়ার শব্দ পেতেই আরাফ বিছানায় বসে পড়ল। দু হাতে মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল সে। 29 বছরের পরিপক্ক এক পুরুষ হয়ে 16 বছরের একটা কিশোরীর চোখের জলের কারণ হওয়াটা তার জন্য খুব একটা সুখকর নয়, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। সকাল 8টা। ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন চলছে। আরাবদের আর আদিত্যের বাসা একই কম্পাউন্ডে, পাশাপাশি দুটো ডুপ্লেক্স বাড়ি। মাঝখানে শুধু একটা নিচু দেয়াল। দুই পরিবারের সম্পর্ক আত্মীয়র চেয়েও বেশি। সকালে নাস্তাটা প্রায় একসাথে করা হয়। আজও তার ব্যতিক্রম নয়। কি রে আরাব, তুই তো দেখি কিছুই খাচ্ছিস না। শরীর খারাপ নাকি? না মা, ঠিক আছি। আসলে কাল রাতে ডিনারটা একটু হেভি হয়ে গিয়েছিল, তাই খিদে নেই। আরাব চার কাপে চুমুক দিয়ে আর চোখে আদিতির দিকে তাকালো। আদিতি উল্টো দিকে চেয়ারে বসে রুটিতে জ্যাম মাখাচ্ছে। আর সে নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনুনি করা। খুব সাধারণ সাজেও মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। কিন্তু অদিতির মুখে কোনো কথা নেই। সে একবারও আরাবের দিকে তাকাচ্ছে না। এই ব্যাপারটা আরাফকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। প্রতিদিন সকালে আরাফকে দেখা মাত্রই অদিতি এক গাদা কথা বলে। আজ তার এই নীরবতা যেন ঝড়ের পূর্বাভাস। অদিতি, তুই যে আজ স্কুলে গেলি না, শরীর খারাপ? ভালো লাগছে না মা। আজ ফার্স্ট পিরিয়ডে ফিজিক্স ক্লাস আছে। স্যারের পড়া শিখিনি, গেলে বকা খাবো। বাহ, পড়া শিখিসনি কেন? সারাদিন তো শুধু ফোনেই থাকিস। আরাফ, তুই একে একটু বকা দে তো বাবা। তোর কথা তো ও খুব শোনে। আন্টি, ও এখন বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। পড়ালেখা না করলে ক্ষতিটা ওরই হবে। আমি আর কত বলবো? আরাফের গলার স্বরটা খুব ভাবলেশীন শোনালো। খবরের কাগজে মন দিয়ে দেয়ার ভান করলো। অদিতি রুটিতে কামড় দিতে গিয়েও থেমে গেল। আরাফের এই কথাগুলো যেন বিদ্রুপাত্মক, সেটা বুঝতে তার বাকি রইল না। কাল রাতেই তাকে বাচ্চা বলে অপমান করা হয়েছে, আর এখন সবার সামনে তাকে বড় হওয়ার দোহাই দেয়া হচ্ছে। অদিতি প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমার খিদে নেই, আমি আসছি। অদিতি হনহন করে সিঁড়িতে উপরে উঠে গেল। রেহানা বেগম অবাক হয়ে মেয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। সুলতানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা দিন দিন খুব জেদি হয়ে যাচ্ছে। আরব খবরের কাগজের আড়াল থেকে সব দেখলো, কিন্তু কিছুই বলল না।
তার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করছে। কাল রাতে একটু বেশি বকা দেয়া হয়ে গেছে হয়তো। ঘড়িতে সকাল 10টা। আরব অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমেছে। গ্যারেজ থেকে বাইকটা বের করার সময় সে দেখলো অদিতি দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি শূন্য। আরব হেলমেটটা হাতে নিয়ে বাইকের উপর রাখলো। ইচ্ছা করছে একবার ডেকে কথা বলতে, কিন্তু নিজেকে সংবরণ করলো। সে জানে এখন একটু নরম হলেই অদিতি আবার সেই অবুঝ আবদারগুলো নিয়ে বসবে। আরব মনে মনে কথাগুলো বলল। সরি অদিতি, আমি বাধ্য। আমাদের বয়সের ব্যবধান 13 বছর। সমাজ, বাস্তবতা এসব তুমি বুঝবে না। তোমার এই আবেগটা বয়সের দোষ, 2 দিন পর কেটে যাবে। তখন তুমি হাসবে এসব ভেবে। তোমাকে রক্ষা করার জন্যই আমাকে এই নিষ্ঠুর শাস্তি হচ্ছে। আরব বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের শব্দে অদিতির ঘোর কাটলো। সে দেখলো আরব চলে যাচ্ছে। একবারও তাকালো না তার দিকে। অদিতির খুব কান্না পেল। সে দৌড়ে নিচের রুমে গিয়ে বালিশে মুখ গুজল। তার মনে হচ্ছে আরব তাকে একটুও বোঝে না, কিন্তু অদিতি কি সহজে হার মানার পাত্রী? সে মনে মনে প্রতিজ্ঞা করলো আরবের এই গাম্ভীর্যের মুখোশটা সে খুলবেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা। আকাশটা মেঘলা হয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আরব অফিস থেকে ফেরলো তার একটু তাড়াতাড়ি। আজ শরীরটা আসলে ভালো লাগছে না তার। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো সোফায় তার মা বসে আছে এবং আদিতির মার সাথে গল্প করছে। আদিতি নেই। আরব নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো, কিন্তু কাজে মন বসছে না। হঠাৎ দরজায় টোকা পড়লো। কে? এসো। দরজা ঠেলে আদিতি ভিতরে ঢুকলো, হাতে ধোয়া ওঠা কফির মগ। আরব একটু অবাক হলো। সাধারণত কাজের বয়ে কফি দিয়ে যায়। অদিতি কফিটা টেবিলের উপর রাখলো। তার পরনে এখন একটা হলুদ রঙের সুতি শাড়ি। 16 বছরের ছিপছিপে শরীরে শাড়িটা তাকে অপরূপা করে তুলেছে। সে শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে, কিন্তু চেহারায় একটা গাম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তুমি কফি নিয়ে এসেছো কেন? আর এই অসময়ে শাড়ি পরেছো কেন? কোনো অনুষ্ঠান আছে নাকি? কফিটা আমি বানিয়েছি, চিনি কম, কফি বেশি। তুমি তো এইভাবেই খাও। আর শাড়ি পরেছি কারণ আমার ইচ্ছে হয়েছে। কেউ মানা করেছে? মানা করবে কেন? কিন্তু তোমাকে তো শাড়িতে ঠিক কেমন যেন লাগছে। সামলাতে পারছো না? পড়ে যাবে তো। পড়ে গেলে তুমি ধরবে না নাকি? তখনও বলবে বাচ্চা মেয়ে, সাবধানে চলতে পারো না। আবার শুরু করলে? অদিতি, আমি এখন কাজ করছি, তুমি যাও। কফিটা খেয়ে বলো কেমন হয়েছে, না হলে যাব না। আরব আদিত্যের দিকে তাকালো। মেয়েটার জেদ সাংঘাতিক। আরব কফির মগটা হাতে নিল। এক চমক দিয়ে বুঝলো কফিটা দুর্দান্ত হয়েছে, ঠিক তার পছন্দ মতো। সে মগটা নামিয়ে রাখলো। ভালো হয়েছে? এবার খুশি? শুধু ভালো, স্পেশাল কিছু না? অদিতি রে, আমার মাথাটা ধরিস না প্লিজ। তুমি কি চাও বলো তো? কাল রাতের ঘটনার জন্য সরি শুনতে চাও? ঠিক আছে, সরি। আমি একটু রুড হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কথাগুলো মিথ্যে ছিল না। আমি সরি শুনতে আসিনি, আমি এসেছি তোমাকে একটা কথা বলতে। আজ স্কুলের সায়ান আমাকে প্রপোজ করেছে। আরবের হাতের কলমটা থেমে গেল। সে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আদিতির দিকে তাকালো। তার চলটা শক্ত হয়ে উঠল অজান্তেই। ছেলেটাকে আরব চেনে, অদিতির সঙ্গেই পড়ে। বড্ড বাচাল টাইপের ছেলে। তো আমি কি করব? নাচবো? তুমি কি চাও আমি রাজি হয়ে যাই? ও কিন্তু দেখতেও সুন্দর, আর আমার বয়সী। আমাদের জেনারেশন গ্যাপ নেই। খুব ভালো, রাজি হয়ে যাও। তোমার বয়সের ছেলের সাথেই তোমার রিলেশন হওয়া উচিত। আমার মতো বুড়োর পেছনে সময় নষ্ট করার চেয়ে ওটাই ভালো। বেস্ট অফ লাক। আরব খুব শান্ত গলায় কথাগুলো বলল, কিন্তু তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অয়তের পাশে অন্য কোনো ছেলেকে কল্পনা করাও তার জন্য যন্ত্রণাদায়ক। অয়তি আরবের টেবিলের কাছে এগিয়ে এলো। সে ঝুঁকে আরবের চোখের দিকে তাকালো। তুমি মিথ্যে বলছো। তোমার চোখ বলছে তুমি জেলাস। তুমি চাও না আমি সায়ান বা অন্য কারোর হই। তুমি কেন স্বীকার করো না আরব ভাইয়া? তুমি কেন আমাকে ভালোবাসো? অদিতি, দূরে যাও। এটা অফিস নয়, এটা আমার বেডরুম। এভাবে কাছে এসো না। কেন ভয় পাচ্ছ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য? অয়তির সাহসে আরব স্তম্ভিত। 16 বছরের একটা মেয়ের মধ্যে এত তীব্র আবেগ আর এতখানি সাহস কোত্থেকে এলো?
আরব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অদিতির মুখোমুখি। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। আরব অদিতির চোখের গভীরতা দেখতে পাচ্ছে। সেই চোখে শুধুই আরবের প্রতিচ্ছবি। বাইরের বৃষ্টির শব্দ বাড়ছে, ঘরের ভেতর পিনপতন নীরবতা। আরবের খুব ইচ্ছা করছে অদিতির ওই অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিতে, কিন্তু হাতটা মুঠো করে পকেটে ঢুকিয়ে নিল সে। অদিতি, তুমি যা ভাবছো তা ভুল। আমার মধ্যে কোনো জেলাসি নেই। আমি তোমার বড় ভাইয়ার মতো। তোমাকে গাইড করা আমার দায়িত্ব। সায়ান ছেলেটা ভালো না, তাই তোমাকে বারণ করছি। অন্য ভালো ছেলে হলে আমি নিজেই আঙ্কেলকে বলতাম। মিথ্যাবাদী, তুমি একটা আস্ত মিথ্যাবাদী। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সমাজের ভয়ে সেটা স্বীকার করছো না। 29 বছরের আরাপ 16 বছরের অদিতিকে ভালোবাসতে লজ্জা পায়, তাই না? লোকে কি বলবে সেটাই তোমার কাছে বড়। হ্যাঁ, সেটাই বড়। সমাজকে ইগনোর করে আমরা বাঁচতে পারি না। তোমার বয়স 16, আমার 29। 13 বছরের পার্থক্য। যখন তোমার বয়স 20 হবে, আমার 33। যখন তোমার 30, আমার 43। তুমি এখনো জীবন দেখনি। এখন তোমার যাকে ভালো লাগছে, দুদিন পর তাকেই তোমার বোরিং লাগবে। আমি চাই না তুমি ভবিষ্যতে আফসোস করো। আর যদি আফসোস না করি, যদি আমি সারা জীবন তোমাকেই চাই? সেটা সম্ভব না। মানুষের মন পরিবর্তনশীল। সবার মন এক না। ঠিক আছে, তুমি যখন মানবেই না, তখন আমিও দেখবো তুমি কতদিন পালাতে পারো। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আরাব ভাইয়া, এই অদিতি ভালোবাসার যদি সত্যি হয়, তবে তুমি নিজেই একদিন আমার কাছে আসবে, আমাকে ভালোবাসতে বাধ্য হবে। কথাগুলো বলে অদিতি এক মুহূর্তও দাঁড়ালো না। শাড়ির আঁচলটা সামলে নিয়ে সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার সময় বাতাসে একটা মিষ্টি পারফিউমের ঘ্রাণ রেখে গেল, যা আরবের খুব পরিচিত। এটা সেই পারফিউম যেটা আরব গত জন্মদিনে আদিতিকে উপহার দিয়েছিল। আরব জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ঝাপটা কাচের জানলায় আছড়ে পড়ছে। তার মনের ভেতরও ঠিক এমনই ঝড় চলছে। সায়ানের কথাটা শুনে তার মাথার রক্ত চড়ে গিয়েছিল। সে জানে আদিতি সায়ানকে পাত্তা দেবে না, তবু ভাবনাটা তাকে অস্থির করে তুলছে। রাতের খাবার টেবিলে অদিতি এলো না। রেহানা বেগম জানালেন অদিতির নাকি মাথা ধরেছে। আরাফ চুপচাপ খেয়ে উঠে গেল। তার মনে হচ্ছে অদিতির না খাওয়ার কারণ সেই। অপরাধবোধ তাকে গ্রাস করছে। সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অদিতির ঘরের আলো নিভানো। মেয়েটা কি ঘুমাচ্ছে নাকি অন্ধকারে কাঁদছে? আরাফ পকেট থেকে ফোনটা বের করলো। অদিতির নাম্বার ডায়াল করতে গিয়েও কেটে দিল। কি বলবে সে? আবার কোনো মিথ্যা সান্ত্বনা? পরদিন সকালে আরাফ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নিচে নেমে দেখলো আগে এসেছে আরবের বন্ধু। যারা একসঙ্গে ইউনিভার্সিটি থেকে পড়েছে আর এখন একই অফিসে চাকরি করছে। আরবকে দেখি আরব হাসলো। তিনি খুশি হয়ে উঠলেন। অদিতির কাছে কয়েকটা দিন দূরে থাকলে হয়তো মেয়েটার মাথা থেকে ফুটটা নামবে আর আরো নিজের মনটাকে একটু সামলাতে পারবে। সে রাজি হয়ে গেল। আধা ঘন্টার মধ্যেই তৈরি হয়ে আরব নিচে নামলো। গাড়িতে ওঠার আগে সে একবার অদিতির বাড়ির দিকে তাকালো। দোতলার জানলায় পর্দাটা একটু নড়লো। আরব বুঝতে পারলো যে একজন লুকিয়ে তাকে দেখছে। সে মনে মনে হৃদয় জানিয়ে গাড়িতে উঠলো। গাড়িটা স্টার্ট দিয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে ওই চোখের পানি মুছল। সে শুনছে আরো 3 দিনের জন্য বাইরে যাচ্ছে, তাকে না বলে না জানিয়ে। সে মনে মনে কথা বললো আরবের সাথে। আরব সিটে দাঁড়িয়ে দিল। আমি ড্রাইভ করছে, রেডিওতে গান বাজছে। আরব চোখ বন্ধ করলো, কিন্তু চোখের কথায় ভেসে উঠলো ওই সেই হলুদ শাড়ি পরা চেহারাটা। আর কানে বাজতে লাগলো সে চ্যালেঞ্জ, তুমি নিজেই একদিন আমার কাছে আসবে। আরব বিড়বিড় করে উঠল,
আবির মুচকি হেসে চ্যানেল পাল্টে দিল। কিন্তু আরবের মনের চ্যানেলটা পাল্টানো কি এতই সহজ? 3 দিনের এই দূরত্ব কি তাদের মনের দূরত্ব বাড়াবে, নাকি অভাবটা আরো তীব্র করে তুলবে? সিলেটের গ্র্যান্ড সুলতান রিসোর্টের বারান্দা, চারপাশ নিঃশব্দ, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের টিলাগুলো বাতাসের শস্য শব্দ শোনা যাচ্ছে। আরব রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার হাতে জ্বলন্ত সিগারেট। সচরাচর সে ধূমপান করে না, কিন্তু আজ মনের ভিতর যে অস্থিরতা কাজ করছে তা কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। ঢাকা থেকে বের হওয়ার পর গত 24 ঘন্টা সে একবারের জন্য অদিতির খোঁজ নেয়নি, ইচ্ছে করেই নেয়নি। সে ভেবেছিল দূরত্বটুকু তাকে শান্তি দেবে, অদিতির প্রতি তার এই নিষিদ্ধ দুর্বলতাটুকু কাটিয়ে উঠতে সাহায্য করবে। কিন্তু ফল হয়েছে উল্টা। প্রতিটা মুহূর্তে তার মনে পড়েছে সেই হলুদ শাড়ি পরা জেদি মেয়েটার কথা। বৃষ্টি শব্দ শুনলেই কানে বাজছে অদিতির সেই চ্যালেঞ্জ, তুমি নিজে একদিন আমার কাছে আসবে। আরব ধোয়া ছাড়লো। ধোয়ার কুণ্ডলের মাঝেও সেজন্য অদিতির মায়াবী চোখ দুটো দেখতে পাচ্ছে। কিরে, এখানে একা দাঁড়িয়ে আছিস যে? ভেতরে চল, সবাই ডিনার করছে, নীরা তোকে খুঁজছে। আমার খিদে নেই আবির, তোরা খেয়ে নে। আর নীরাকে বল আমাকে যেন ডিস্টার্ব না করে, আমার মুড ভালো নেই। মুড ভালো নেই নাকি মন এখানে নেই? সত্যি করে বলতো আরাব, তুই কি কোনো ঝামেলায় আছিস? তোকে দেখে মনে হচ্ছে তুই সিলেটে আছিস ঠিকই, কিন্তু তোর প্রাণটা ঢাকায় পড়ে আছে। বাজে বকিস না, কিসের ঝামেলা থাকবে? আমি জাস্ট টায়ার্ড, অফিসের প্রেসার, সাইট ভিজিট, সব মিলিয়ে ভালো লাগছে না। অফিসের প্রেশার তো আমারও আছে, কই আমি তো তোর মতো দেবদাস হয়ে যাইনি। শোন, নীরা কিন্তু মেয়ে হিসেবে দারুণ, স্মার্ট, এডুকেটেড, আমাদের বয়সী। ও তোকে পছন্দ করে, সেটা সবাই বোঝে। তুই একটু পাত্তাও তো দিতে পারিস, নাকি তোর জীবনে অন্য কেউ আছে? আরব আবিরের দিকে তাকালো। আবির তার অনেক পুরানো বন্ধু, তাকে ফাঁকি দেওয়া কঠিন। কিন্তু আরব কি করে বলবে যে তার জীবনে এমন কেউ জড়িয়ে গেছে যাকে সমাজের চোখে আপন করা অপরাধ? সে কি করে বলবে যে 29 বছরের এক প্রতিষ্ঠিত পুরুষের মন 16 বছরের এক কিশোরীর আঁচলে বাধা পড়েছে? আরব সে সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে দিল। আমার জীবনে কেউ নেই, আর নীরাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, ও আমার টাইপ না। তোর টাইপটা যে কি সেটাই আজ পর্যন্ত বুঝলাম না। যাই হোক, চল ভেতরে, না খেলে শরীর খারাপ করবে। আরব অনিচ্ছা সত্ত্বেও আবিরের সাথে ভেতরে গেল। ডাইনিং হলে সবাই গোল হয়ে বসেছে। নীরা আরবের সহকর্মী বেশ সাজগোজ করে বসে আছে। আরবকে দেখেই সে এক গাল হাসলো। নীরার বয়স 27, আধুনিক, সুন্দরী এবং বুদ্ধিমতী। কিন্তু আরবের চোখে নীরার এই সৌন্দর্য কেমন যেন প্লাস্টিকের মতো মনে হয়। ঐতিক সেই এলোমেলো চুল, কাজলে লেপটে যাওয়া চোখ আর ওই অভিমানী ঠোঁটের কাছে নীরার এই পরিপাটি সাজ কিছুই না। আরব নীরার উল্টো দিকের চেয়ারে বসলো। হাই আরাফ, আমি তো ভাবলাম তুমি হয়তো আসবেই না। শরীর কি খুব খারাপ? তোমার চোখ মুখ কেমন যেন বসে গেছে। আমি ঠিক আছি নীরা, থ্যাঙ্কস ফর আস্কিং। তুমি একদম নিজের যত্ন নাও না। জানো, আমি তোমার জন্য স্পেশাল করে স্যুপ অর্ডার করেছি, এটা খেলে ফ্রেশ লাগবে। নীরা নিজ হাতে আরবের বাটিতে স্যুপ বেড়ে দিল। আরব ধন্যবাদ জানালো ঠিকই, কিন্তু তার মনে হলো অদিতির হাতের সেই বিচ্ছিরি কফিটাও এর চেয়ে অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। অদিতি যখন কফিটা এনেছিল তার চোখে মুখে যে ভালোবাসার অধিকার বোধটা ছিল তা কি নীরার এই ফর্মালিটির মধ্যে আছে? আরব চামচ দিয়ে স্যুপ নাড়তে নাড়তে আনমনা হয়ে গেল। তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে না। গত 24 ঘন্টায় অতীতে একটাও মেসেজ দেয়নি, একটা কলও করেনি। এটা কি স্বাভাবিক যে মেয়েটা দিনে 50 বার কল করে জ্বালাতন করতো, সে আজ এত চুপ কেন? আরবের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাত 12টা, সবাই যার যার রুমে চলে গেছে। আরব বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। সে ফোনটা হাতে নিল, হোয়াটসঅ্যাপ ওপেন করলো। অদিতির লাস্ট সিন গতকাল রাত 10টায়, অর্থাৎ আরব চলে আসার পর সে আর অনলাইন হয়নি। আরবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটা কি অসুস্থ, নাকি রাগে কিছু করে বসলো? আরব আর থাকতে পারল না। সে অদিতির নম্বরে ডায়াল করলো। রিং হচ্ছে, 1 বার, 2 বার, 3 বার, কেউ ধরছে না। আরবের বুকের ধরপড়া নিয়ে যেন বেড়ে গেল। সে আবার ডায়াল করলো। 4th-বারের মাথায় ফোনটা রিসিভ হলো। হ্যালো। অদিতির গলার স্বর শুনে আরব চমকে উঠল।
গলাটা কেমন যেন ভাঙা, দুর্বল। সে চনমনে ভাবটা নেই। আরাব বিছানায় উঠে বসলো। অদিতি, ফোন ধরছিলে না কেন? এতক্ষণ লাগে ফোন ধরতে? আমি ঘুমাচ্ছিলাম। তুমি কেন ফোন করেছো? কেন ফোন করেছি মানে? আমি কি খোঁজ নিতে পারি না? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি কাঁদছিলে? না, কাঁদবো কেন? আমার খুব জ্বর, গলা ব্যথা, কথা বলতে পারছি না। রাখছি। দাঁড়াও, জ্বর মানে? কখন জ্বর এলো? ওষুধ খেয়েছো? আন্টিকে বলেছো? ওষুধ খাওয়ার দরকার নেই। মরে গেলে তো তোমারই ভালো। আপদ বিদায় হবে, তখন আর কেউ তোমাকে জ্বালাবে না, সমাজ নিয়ে জ্ঞান দিবে না। তুমি নিশ্চিন্তে তোমার ওই কলিগদের সাথে পার্টি করতে পারবে। অদিতি, বাজে কথা বলবে না। চুপচাপ উত্তর দাও। জ্বর কত? ডাক্তার দেখিয়েছো? 103 জ্বর। ডাক্তার দেখায়নি। সায়ান এসেছিল বিকালে, ও নোটস দিতে এসেছিল। আমাকে জ্বরের ঘোরে দেখে ও মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে, ওষুধ এনে দিয়েছে। ও খুব কেয়ারিং, তোমার মতো পাষাণ না। আরবের মনে হলো কেউ যেন তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। সায়ান অদিতির বেডরুমে অদিতির মাথায় হাত রেখেছে। আরবের শরীরের রক্ত গরম হয়ে গেল। সে নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ হাত বিছানায় আছড়ে ফেলল। জেলাসি নামক ভয়ঙ্কর অনুভূতিটা তাকে গ্রাস করে ফেলল মুহূর্তের মধ্যেই। সায়ান তোমার রুমে ঢুকেছিল কার পারমিশনে? আন্টি কোথায় ছিল? তুমি ওকে অ্যালাউ করলে কেন? মা কিচেনে ছিল, আর সায়ান তো আমার বন্ধু, ও তো আমাকে সাহায্য করতেই পারে। তুমি তো ছিলে না, তুমি তো পালিয়ে গেছো। আমার যখন কষ্ট হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে আরাব ভাইয়া? তুমি তো ছিলে সিলেটে, মজা করছিলে। সায়ান অন্তত পাশে ছিল। শাট আপ, আমি কালই ফিরছি। আর যদি শুনি সায়ান আবার তোমার বাড়ির আশেপাশে এসেছে, আমি ওর পা ভেঙে দেব। আর তুমি এখন চুপচাপ শুয়ে থাকো। আমি ভিডিও কল দিচ্ছি, রিসিভ করো। আমি তোমাকে দেখতে চাই। আমি ভিডিও কল ধরবো না, আমার চেহারা এখন পচা। তাছাড়া আমি এখন নাইট ড্রেস পরে আছি। তুমি তো ভদ্রলোক, আমার মতো অসভ্য মেয়ের সাথে ভিডিও কলে কথা বলা তোমার ঠিক হবে না। অদিতি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ভিডিও কল রিসিভ করো নাও। আর ভিডিও কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর স্ক্রিনে অদিতির মুখ ভেসে উঠল। ঘরটা অন্ধকার, শুধু বেড সাইডে ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। অদিতির চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফোলা, নাকটা লাল হয়ে আছে। জ্বরের কারণে তার ফর্সা মুখটা কেমন তামাটায় দেখাচ্ছে। তাকে দেখি আরবের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ইচ্ছে করলো এখনই স্ক্রিনের ভেতর দিয়ে হাত বাড়িয়ে মেয়েটার কপালে হাত রাখতে। উফ, তোমার তো অবস্থা খুব খারাপ। চোখ মুখ এমন কেন? তুমি কি ঠিকমতো খাওনি? খাবো কি করে, গিলতে পারছি না। সায়ান সত্যি এসেছিল নাকি আমাকে রাগানোর জন্য বলছো? কেন? সত্য হলে কি খুব জ্বলবে তোমার? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আয়ান আমাকে ছুলে বা আমার যত্ন নিলে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ তুমি আমার, মানে তুমি ছোট। তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আবার সেই দায়িত্ব? ভালোবাসার কথা স্বীকার করতে কি খুব কষ্ট হয়? এই যে এখন তোমার চোখ বলছে তুমি ছটফট করছো আমার কাছে আসার জন্য। তুমি চাইছো আমাকে বুকে জড়িয়ে ধরতে, আমার জ্বরে তপ্ত কপালে চুমু খেতে। স্বীকার করো আরাব। আরব চুপ করে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। অদিতির কথাগুলো তীরের মতো বিঁধছে। হ্যাঁ, অদিতি ঠিক বলেছে। আরব এই মুহূর্তে পৃথিবীর সবকিছুর বিনিময় করতে রাজি আছে, শুধু যদি সে এখন অদিতির পাশে থাকতে পারত। এই অবুঝ মেয়েটার তপ্ত শরীরে শীতল স্পর্শ হতে পারত। আরবের চোখের দৃষ্টি গভীর হলো। সে গলার স্বর খাদে নামিয়ে আনলো। যদি বলি চাই, যদি বলি এখন ইচ্ছে করছে তোমাকে পাজরে বিষিয়ে নিতে, যদি বলি তোমার ওই জ্বরে পোড়া ঠোঁট দুটো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, তাহলে কি তোমার জ্বর কমবে? আরবের এমন কথা শুনে অদিতি স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না আরব এমন কথা বলছে। তার হৃস্পন্দন বেড়ে গেল। জ্বরের ঘোরে সাথে এখন যোগ হলো এক অদ্ভুত নেশা। আরবের এই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর আর নিষিদ্ধ ইচ্ছেগুলো কথা শুনে অদিতির সারা শরীরে শিহরণ খেলে গেল। তুমি বলছো নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমি মিথ্যে বলি না অদিতি, আমি দূরে আছি বলেই হয়তো সত্যটা বেরিয়ে এলো। শোনো, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। আমি ভোরের ফ্লাইটে আসছি, আর 1 মিনিটও এখানে থাকবো না। তুমি আসবে? সত্যি? আসবো, প্রমিস। ফোনটা পাশে রেখে ঘুমাও, কল কাটবে না। আমি সারা রাত তোমায় দেখবো। কিন্তু তোমার ঘুম?
তোমাকে এভাবে রেখে আমার ঘুম আসবে না। চোখ বন্ধ করো। অদিতি বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলো। ফোনের স্ক্রিনে আরব অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আদিত্যের দিকে। জ্বরের কারণে মেয়েটা মাঝে মাঝে কেঁপে উঠছে। আরব ল্যাপটপে দ্রুত ইমেল টাইপ করলো। অফিসের বসকে জানালো জরুরি ফ্যামিলি ইমার্জেন্সির কারণে তাকে ফিরতে হচ্ছে। আবিরকে একটা মেসেজ দিয়ে রাখলো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। আরব জানে কাল সকালে ঢাকা ফিরে তাকে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। নিজের মনের সাথে আর যুদ্ধ করা সম্ভব নয়, কিন্তু সমাজ, পরিবার, বয়সের ব্যবধান, সব প্রশ্নের উত্তর তার জানা নেই। শুধু জানে অদিতিকে ছাড়া তার পক্ষে আর নিঃশ্বাস নেওয়া সম্ভব নয়। পরদিন দুপুর আরব যখন ঢাকায় নিজের বাড়ির সামনে নামলো, তখন আকাশ পরিষ্কার। সে সোজা আদিত্যের বাড়িতে গিয়ে ঢুকলো। ড্রয়িং রুমে রেহানা বেগম চিন্তিত মুখে বসেছিলেন। আরবকে দেখে অবাক হলেন। কিরে আরাফ, তুই না পরশু ফিরবি, আজই চলে এলি? কাজ শেষ হয়ে গেছে আন্টি। অদিতির কি অবস্থা? শুনলাম জ্বর। হ্যাঁ রে বাবা, মেয়েটা কাল রাত থেকে জ্বরে কাতরাচ্ছে, কিছু খাচ্ছেও না। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিন্তু জেদ ধরে বসে আছে। তুই না আসা পর্যন্ত খাবে না। কি যে করি এই মেয়েকে নিয়ে। আর আবার কোনো কথা না বলে সোজা অদিতির ঘরের দিকে গেল। দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা ভেজানো। সে আলতো করে ধাক্কা দিল। ঘরের ভেতরে ওষুধের কড়া গন্ধ। অদিতি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আর ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। অদিতির কপালে হাত রাখলো। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আরবের স্পর্শ পেতেই অদিতির চোখ মেলল। ঘোড়াটা চোখে তাকিয়ে সে বিশ্বাস করতে পারলো না যে আরব সত্যি এসেছে। তুমি নাকি আমার স্বপ্ন দেখছি? স্বপ্ন না পাগলি, আমি এসেছি। বলেছিলাম না আসবো। অদিতি দুর্বল হাতে আরবের হাতটা চেপে ধরলো। আরব অদিতিকে তুলে বালিশে হেলান দিয়ে বসালো। টেবিল থেকে সুপার বাটিটা হাতে নিল। হা করো, খেয়ে নাও। খাবো না। আগে বলো, তুমি কি সায়নকে মারবে? যদি তুমি ঠিক মতো খাও আর তাড়াতাড়ি সুস্থ হও তাহলে মাফ করে দেব। আর যদি না খাও তাহলে এখনই গিয়ে ওর ঠ্যাং ভেঙে আসবো। তুমি জেলাস হলে তোমাকে খুব সুন্দর লাগে আয়ন ভাইয়া। চুপ করো, বেশি কথা বলবে না। নাও খাও। আরব পরমমতায় অদিতিকে স্যুপ খাইয়ে দিল। অদিতির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে এই আরবকে চেনে না। এই আরব অনেক বেশি আপন, অনেক বেশি কেয়ারিং। খাওয়া শেষে আরব টিস্যু দিয়ে অদিতির মুখ মুছে দিল। তারপর সে উঠতে নিল, কিন্তু আদিত্য তার হাত ছাড়ল না। যেও না, আমার পাশে বসো। আমি আছি, কোথাও যাচ্ছি না। একটা কথা রাখবে? কি কথা? আমাকে একটু জড়িয়ে ধরবে, খুব শীত করছে। কম্বলে শীত মানছে না। তোমার বুকে একটু জায়গা হবে? আরব চারপাশটা একবার দেখে নিল। দরজাটা লক করা হয়নি, কিন্তু ভেজানো আছে। বাড়িতে কেউ উপরে আসবে না এখন। অদিতির কাতর আরতি তাকে দুর্বল করে দিল। সে জুতো খুলে বিছানায় উঠল। অদিতিকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। অদিতি মাথাটা আরবের চড়া বুকে আশ্রয় পেল। আরবের শরীরের উষ্ণতা অদিতির জটা পড়ে শরীরে প্রশান্তি এনে দিল। আরব এক হাত দিয়ে অদিতির মাথায় বিলি কেটে দিতে লাগলো। খুব কষ্ট হচ্ছে? না, এখন আর কিছু হচ্ছে না। তুমি আছো, সব কষ্ট শেষ। আরাব, তুমি কেন বোঝো না? তুমি আমার সব ওষুধ। আরব কোনো উত্তর দিল না। সে অদিতির চুলের মাঝে মুখ ডুবিয়ে দিল। পরিচিত সেই সম্পর্ক না, ঘ্রাণ। আরবের মনে হলো এই মুহূর্তটাই সত্যি, বাকি সব সমাজ, বয়স, লোকলজ্জা সব মিথ্যে। সে আয়তির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। আদিতি আরবের শার্ট খামচে ধরে আরো নিবিড়ভাবে মিশে গেল তার সাথে। ভালোবাসি। ঘুমাও অদিতি, কথা বলো না। অদিতি আরবের বুকে মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে গেল। আরব জেগে রইল। তার এক হাতে অদিতির পিঠ আর অন্য হাত অদিতির হাতের মুঠোয় বন্দী। সে জানে এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। ঝড় আসছে। এই সম্পর্ক জানাজানি হলে দুই পরিবারে প্রলয় ঘটবে, তা সে কল্পনা করতে পারছে। কিন্তু আজ আর সে পালাবে না। এই চ্যালেঞ্জ সে গ্রহণ করলো। প্রয়োজনে সে সবার সাথে লড়বে, কিন্তু এই ছোট্ট মেয়েটার চোখে জল আর হতে দেবে না। হঠাৎ দরজায় পায়ের শব্দ। আরব চমকে উঠল। সে দ্রুত অদিতিকে বালিশে শুয়ে দিয়ে নামার চেষ্টা করলো, কিন্তু অদিতির হাত তার শার্টের বাটনে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। অদিতি মা, কেমন আছিস এখন? ও মা, আরাফ তুই কখন এলি? আর তোরা এভাবে?
আরবের মা সুলতানা বেগম দরজায় দাঁড়িয়ে পাথর হয়ে গেলেন। আরব তখনও বিছানায় ছোঁয়া, ঐতির হাত তার শার্টে আটকানো। দৃশ্যটা ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আরবের জানা নেই। সে মায়ের চোখের দিকে তাকালো। সে চোখে বিস্ময়, প্রশ্ন আর এক অব্যক্ত ভয়ের ছায়া। আরব বুঝতে পারলো তাদের গোপন পৃথিবীটা আর সবার সামনে উন্মোচিত হয়ে গেছে। এবার শুরু হবে আসল যুদ্ধ। আরাব, আমি কিছু জিজ্ঞেস করছি, তোরা দুজনে এই অবস্থায়? ও তো ছোট বোনের মতো, তুই কি পাগল হয়ে গেছিস? মা, আস্তে কথা বলো। ও অসুস্থ, ঘুমের মধ্যে ভয় পাচ্ছিল, তাই আমি জাস্ট কি? জাস্ট জড়িয়ে ধরে শুয়ে আছিস? আর তোর শার্টের বোতাম? ছি আরাব, আমার নিজেরই লজ্জা লাগছে। তুই নিচে আয় এক্ষুনি। রেহানা বা জামান ভাই দেখার আগেই তুই এখান থেকে বের হ। সুলতানা বেগমের গলা কাঁপছে। তিনি রাগে নাকি অপমানে বেশি কাঁপছেন তা বোঝা যাচ্ছে না। আরব খুব সাবধানে ঐতির হাত থেকে নিজের শার্টের বোতামটা ছাড়িয়ে নিল। ঐতি তখনও গভীর ঘুমে, জ্বরের ওষুধের প্রভাবে সে অচেতন। আরব একবার ঐতির মায়াবীর মুখটার দিকে তাকালো। এই মুহূর্তে মেয়েটাকে একা রেখে যেতে তার মন চাইছে না, কিন্তু মায়ের এই রুদ্রমূর্তি দেখে সে বুঝতে পারলো এখন তর্ক করা মানে পরিস্থিতি আরো খারাপ করা। আরব বিছানা থেকে নেমে জুতো পায়ে দিল। শার্টটা ঠিক করতে করতে সে মায়ের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরে এসে সুলতানা বেগম একবারও পিছনে তাকালেন না, সোজা নিজেদের ডুপ্লেক্সের দিকে হাঁটলেন। আরব দীর্ঘশ্বাস ফেলে মায়ের অনুসরণ করলো। তারা মনে হচ্ছে সে কোনো অপরাধী যাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আরবদের ড্রয়িং রুম। সুলতানা বেগম সোফায় বসে আছেন, তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। আরব তার সামনে দাঁড়িয়ে, ঘরের ফ্যান ঘুরছে, কিন্তু আরবের কপালে বিন্দু বিন্দু ঘাম। দরজাটা লাগা। মা, তুমি যা ভাবছো তা না। অদিতির 103 ডিগ্রি জ্বর, ও খুব কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল, তাই আমি শুধু ওকে। থাম তুই, আমাকে বোকা ভাববি না আরাব। আমি তোকে জন্ম দিয়েছি, তোর চোখ আমি চিনি। তুই ওই মেয়েটার দিকে যেভাবে তাকাচ্ছিলি সেটা কোনো ভাইয়ের দৃষ্টি ছিল না, ওটা একটা প্রেমিকের দৃষ্টি ছিল। তুই কি ভুলে গেছিস ওকে? ও জামান ভাইয়ের মেয়ে। জামান ভাই তোর বাবার বন্ধু, আমাদের প্রতিবেশী। আর ওর বয়স কত? 16। ও 10th গ্রেডে পড়ে, আর তুই 29 বছরের একটা ম্যাচিওর ছেলে। তোর কি হিতাহিত জ্ঞানটুকু লোপ পেয়েছে? মা, আমি জানি, আমি সব জানি, কিন্তু ইমোশনের ওপর কি কারো হাত থাকে? আমি তো চাইনি, আমি তো নিজেকে দূরেই রেখেছিলাম। ইমোশন? তুই এটা কি ইমোশন বলছিস? এটা মোহ। একটা কিশোরী মেয়ের প্রতি তোর এই আকর্ষণ জাস্ট একটা নোংরা মোহ। সমাজ জানলে কি বলবে ভেবেছিস? লোকে বলবে আরাব তার বন্ধুর নাবালিকা মেয়েকে ফাঁদে ফেলেছে। আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি তুই। আমি কোনো ফাঁদে ফেলিনি মা। অদিতি আমাকে ভালোবাসে, আর আমি ওকে ইগনোর করতে চেয়েছি, কিন্তু পারিনি। ভালোবাসে? 16 বছরের একটা মেয়ে ভালোবাসার কি বোঝে? দুদিন পর ওর হরমোন চেঞ্জ হবে, ও অন্য কাউকে ভালোবাসবে, তখন তুই কি করবি? দেবদাস হয়ে ঘুরবি? শোন আরাব, আমি আজ শেষবারের মতো বলছি, এই নোংরামি এখানেই বন্ধ কর। রেহানা বা জামান ভাই যদি ঘুণাক্ষরেও টের পায়, তাহলে আমাদের দুই পরিবারের সম্পর্ক শেষ হয়ে যাবে। তুই এখন থেকে অদিতির ছোঁয়াও মানাবি না। আর আমি তোর বাবার সাথে কথা বলে তোর বিয়ের ব্যবস্থা করছি, খুব দ্রুত। বিয়ের কথা শুনে আরব চমকে উঠল। সে মায়ের দিকে তাকালো। সুলতানা বেগম যে এতটা কঠোর হতে পারেন তা আরবের জানা ছিল না। আরব কিছু বলতে গেল, কিন্তু তার আগেই সুলতানা বেগম হাত তুলে তাকে থামিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। দরম করে দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। আরব সোফায় বসে পড়ল, দুহাতে মুখ ঢাকলো সে। তার মস্তিষ্কে এখন ঝড় চলছে। একদিকে অদিতির প্রতি তীব্র ভালোবাসা, অন্যদিকে মায়ের চূড়ান্ত আলটিমেটাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত অপমানের পরেও আরবের মনের ভেতরে অদিতির জন্য যে টানটা আছে সেটা একটুও কমছে না, বরং বাধার সম্মুখীন হয়ে সেটা যেন আরো বিদ্রোহী হয়ে উঠছে। রাত গভীর, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আরব নিজের অন্ধকার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে, তার হাতে ফোন। সে অদিতির নাম্বার দিকে তাকিয়েছে। মা বারণ করেছে যোগাযোগ করতে, কিন্তু মন মানছে না। মেয়েটার জ্বর কি কমেছে? সে কি কিছু খেয়েছে? আর আবার থাকতে পারলো না। সে মেসেজে লিখলো, এখন কেমন আছো? কিন্তু সেন্ড বাটনে চাপ দিতে গিয়েও থেমে গেল। যদি অদিতির মা ফোনটা দেখে?
হঠাৎ আরবের ব্যালকনিতে একটা শব্দ হলো। মনে হলো কেউ একটা ঢিল ছুড়ল। আরব সচকিত হয়ে উঠল। তাদের আর অদিতিদের ব্যালকনি বেশ কাছাকাছি, মাঝখানে শুধু 3-4 ফুটের দূরত্ব। আরব স্লাইডিং ডোরটা সরালো। বৃষ্টির ঝাপটা এসে মুখে লাগলো। অন্ধকারে সে দেখলো উল্টার দিকের ব্যালকনিতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, অদিতি। তার গায়ে একটা পাতলা শাল জড়ানো, চুলগুলো বাতাসে উড়ছে। জ্বরের দুর্বলতা নিয়ে সে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আরবকে দেখি সে হাত নাড়ালো। আরব ডানে বামে তাকালো, কেউ নেই। সে ইশারা করলো আদিতিকে ভেতরে যেতে, কিন্তু আদিতি জেদ ধরে দাঁড়িয়ে রইল। আরব বুঝতে পারলো এই পাগল মেয়ে বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধাবে। সে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে আর আদিতিদের ছাদের দিকে গেল। 2 ছাদের মাঝখানে দেয়ালটা নিচু। আরব এক লাফে সেটা পার হয়ে আদিতির ব্যালকনির কাছে নেমে এলো। তুমি আসবে জানতাম। ওইদের গলার স্বরটা খুব খিনখিনে শোনালো। আরব কাছে গিয়ে দেখলো মেয়েটা কাঁপছে। সে দ্রুত ওইতির হাত ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে এলো এবং ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল। ঘরের ভেতরে মৃদু আলো। আরব অদিতির দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। জ্বরের কারণে অদিতির ফর্সা গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে, ঠোঁট দুটো শুকনো, কিন্তু চোখ দুটোতে অদ্ভুত এক নেশা। তুমি পাগল হলে অদিতি? এই জ্বরের মধ্যে বৃষ্টিতে ভিজছ কেন? আর আমাকে এভাবে ডাকলে কেন? মা দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যেত। মা দেখুক, সবাই দেখুক, আমার কিছু যায় আসে না। আমি ঘুম থেকে উঠে দেখলাম তুমি নেই। কেন চলে গেলে? আমাকে কথা দিয়েছিলে পাশে থাকবে। মা এসেছিল, মা আমাদের দেখে ফেলেছে। ও, তাই পালিয়ে গেলে চোরদের মতো? আমি পালাইনি, পরিস্থিতি সামলাতে হয়েছে। মা খুব রেগে আছে। আমাদের মেলামেশা মা মেনে নেবে না। তোমাকে সাবধান হতে হবে। আমি সাবধান হতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি কাছে এসো। অদিতি আরবের শার্টের কলার ধরে তাকে নিজের কাছে টানলো। আরব বাধা দিতে চাইলো, কিন্তু অদিতির স্পর্শে তার সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। 16 বছরের একটা মেয়ের গায়ে এত শক্তি কোত্থেকে এলো কে জানে। আরব অদিতির খুব কাছে চলে এলো। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। অদিতির জ্বরের তপ্ত নিঃশ্বাস আরবের ঠোঁট ছেয়ে যাচ্ছে। অদিতি প্লিজ, তোমার শরীর খারাপ, রেস্ট নাও। আমার ওষুধ তুমি। আমাকে আদর করো আয়ন ভাইয়া। আমাকে বুঝিয়ে দাও যে তুমি শুধু আমার। অদিতির আহ্বানে আরবের সংযমের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে 2 হাতে অদিতির মুখটা ধরলো, তারপর নিজের তৃষ্ণার্ত ঠোঁট দুটো নামিয়ে আনলো অদিতির ঠোঁটের উপর। প্রথমে খুব আলতো করে, যেন কোনো কাচের পুতুলকে স্পর্শ করছে। অদিতি আরবের গলা জড়িয়ে ধরলো। সে তার অনভিজ্ঞ ঠোঁট দিয়ে আরবের চুমুর সাড়া দিতে লাগলো। আরব অনুভব করলো অদিতির শরীরের উষ্ণতা, জ্বরের তাপ আর ভালোবাসার উত্তাপ মিলেমিশে একাকার হয়ে গেছে। আরব আরো গভীর করলো চুমুটা। সে অদিতির নিজের ঠোঁটের মধ্যে নিয়ে চুষে নিল। অদিতির মুখ থেকে একটা অস্পষ্ট গঙ্গানি বেরিয়ে এলো। আরব তাকে বিছানায় শুয়ে দিল, কিন্তু ঠোঁট আলাদা করলো। সে অদিতির উপরে ঝুঁকে পড়লো। তার হাত অদিতির চুলের ভেতর দিয়ে চলে গেল ঘাড়ে। অদিতির শরীরটা ধনুকের মতো বেঁকে উঠলো আরবের স্পর্শে। কয়েক মিনিট ধরেই চলল সেই গভীর চুম্বন। যখন তারা আলাদা হলো, দুজনের শ্বাস প্রশ্বাস দ্রুত। অদিতির চোখ বন্ধ, ঠোঁট ফুলে লাল হয়ে আছে। আরব অদিতির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে শ্বাস নিল। এটা ঠিক হচ্ছে না অদিতি, এটা পাপ। ভালোবাসা কোনো পাপ না। তুমি আমাকে ভালোবাসো, এটাই সত্যি। সমাজ কি বলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সমাজের মধ্যে আমাদের বাস করতে হয়। মা আমার বিয়ের কথা ভাবছে। কথাটা শুনে অদিতির চোট করে চোখ খুলল। তার চোখের সেই নেশা কেটে গিয়েছে, আতঙ্কের ছাপ পড়ল। সে আরবের শার্ট খামচে ধরল। বিয়ে? তুমি বিয়ে করবে অন্য কাউকে? আমি করতে চাই না, কিন্তু মা জোর করছে। পরিস্থিতি জটিল হচ্ছে অদিতি। তুমি যদি অন্য কাউকে বিয়ে করো আমি বিষ খাবো। আমি সত্যি বলছি আরব, আমি বাঁচবো না। তুমি শুধু আমার। এই যে আমাকে ছুলে, আমাকে চুমু খেলে, এরপর তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে? এত বড় প্রতারক তুমি। শান্ত হও, আমি কোথাও যাচ্ছি না। আমি শুধু পরিস্থিতির কথা বলছি। আমাকে সময় দাও, আমাকে ভাবতে দাও। ভাবার সময় নেই। তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। হয় তুমি আমার, নয়তো কারণ নয়। আরব অদিতির চোখের দিকে তাকিয়ে দেখলো এক উন্মাদ জেদ। এই মেয়েটা ভালোবাসার জন্য সব করতে পারে। আরব অদিতিকে বুকে জড়িয়ে ধরলো। তার মনে হলো সে এক গভীর খাদে পড়ে যাচ্ছে, কিন্তু এই খাদে পড়ার মধ্যেও এক অদ্ভুত সুখ আছে। আরব অদিতির ঘাড়ে মুখ গুজে দিল, সেখানে হালকা চুমু খেলো। আমি চেষ্টা করব অদিতি,
আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, কিন্তু তুমি পাগলামি করবে না। সুস্থ হও আগে। সে রাতে আরাফ যখন নিজের ঘরে ফিরল তখন ভোর 4টা। সে এক মুহূর্তেও ঘুমাতে পারল না। অদিতির ঠোঁটের স্বাদ তখন তার মুখে লেগে আছে, আর কানে বাজছে অদিতির সেই হুমকি, বিষ খাবো। আরাফ জানে অদিতি যা বলে তা করার সাহস রাখে। ছেলে মানুষে আবেগের বশবর্তী হয়ে সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। পরদিন সকাল, নাস্তার টেবিলে এক গম্ভীর পরিবেশ। আরাফের বাবা রাশেদ সাহেব চশমার ফাঁক দিয়ে ছেলের দিকে তাকালেন। সুলতানা বেগম তাকে সবটা খুলে বলেছেন কিনা তা আরাফ বুঝতে পারছে না, তবে বাবার চাহানি সুবিধাজনক মনে হচ্ছে না। আরাপ, তোমার সাথে কিছু কথা আছে। আজ অফিস থেকে আলি ফিরবি। কেন বাবা, কিছু হয়েছে? আসো, তারপর বলবো। আর শোনো, সামনের মাসেই তোমার বিয়ে। মেয়ে ঠিক করা আছে, আমার বন্ধুর মেয়ে, লন্ডনে পড়াশোনা করছে, এখন দেশে সেটেল করবে। আজ সন্ধ্যায় তারা তোকে দেখতে আসবে। আরাফের হাত থেকে রুটি টুকরোটা পড়ে গেল। এত দ্রুত? মা তাহলে কালকে রাতে বাবাকে কনভিন্স করেছে? আরাফ মায়ের দিকে তাকালো। সুলতানা বেগম ভাবলেশীর মুখে চায়া চুমুক দিচ্ছেন, 3 ছেলের দিকে তাকাচ্ছেন না। আরাফ বুঝলো এটাই মায়ের চাল, তাকে কোনো সুযোগ না দিয়েই বিয়েটা দিয়ে দিতে চাইছে। বাবা, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। আমার ক্যারিয়ারের দোহাই দিও না। 29 বছর বয়স হলো, আর কত অপেক্ষা করবি? তাছাড়া মেয়েটা খুব ভালো, একবার দেখ, তারপর না হয় সিদ্ধান্ত নিবি। আর এটা আমার অর্ডার। রাশেদ সাহেবের কথার উপর কথা বলার সাহস আরাফের নেই। সে চুপচাপ রইল, কিন্তু তার মনের ভেতর আগুন জ্বলছে। সে কি করবে? অদিতিকে কথা দিয়েছে, আবার বাবার আদেশ, দুয়ের মাঝে সে পিষে যাচ্ছে। বিকেলে অফিসে বসে আরাফ কাজের মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। বারবার অদিতির মুখটা ভেসে উঠছে। আবির এলো তার ক্যাবিনে। কিরে, আজ নাকি তোর বিয়ের পাকা কথা? আন্টি ফোন করেছিল, আমাকেও যেতে বলল। ব্যাপারটা কি বলতো? হুট করে বিয়ে? সিলেটে তো বললি কেউ নেই, এখন শুনছি বিয়ে। আবির প্লিজ, এখন কথা বলিস না। আমি ফেসে গেছি দোস্ত, খুব বাজেভাবে ফেসে গেছি। মানে কি হয়েছে, খুলে বল। আমি একজনকে ভালোবাসি, কিন্তু ফ্যামিলি সেটা মানবে না, তাই জোর করে বিয়ে দিচ্ছে। কে সে? নীরা? না, অদিতি। আবির হা হয়ে গেল। সে কয়েক সেকেন্ড কথা বলতে পারলো না, বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। অদিতি? তোর পাশের বাসায় ওই পিসি মেয়েটা? আর আবার ইউ ক্রেজি? ও তো বাচ্চা। ও বাচ্চা না আবির, ওর ফিলিংস রিয়েল। আর আমিও ইনভলভ হয়ে গেছি। আমি ওকে ছাড়া কাউকে ভাবতে পারছি না। দোষ, এটা কিন্তু খুব রিস্কি। জেনারেশন গ্যাপ, সোশ্যাল স্ট্যাটাস আর ওর বয়স, এটা নিগাল ঝামেলার দিকেও যেতে পারে যদি ওর বাবা মা চায়। তুই কি সব জেনে বুঝে আগুনে হাত দিচ্ছি, কারণ ওই আগুনেই আমি শান্তি পাচ্ছি। এখন বলো আমি কি করব? আজ সন্ধ্যায় মেয়ে পক্ষ আসছে। দেখ, তুই যদি সিরিয়াস হস তাহলে তোকে আজই কিছু একটা করতে হবে। বিয়ের কথা একবার পাকা হয়ে গেলে বের হওয়া কঠিন। তুই আঙ্কেলকে সরাসরি বলবি। বাবাকে বলা মানে অদিতিদের ফ্যামিলিকে অপমান করা। বাবা এটা মানবে না, আমাকে অন্য কোনো পথ বের করতে হবে। সন্ধ্যা 7টা। আরাফদের বাড়িটা আলোয় ঝলমল করছে। অতিথি এসেছে, মেয়ে পক্ষ। মেয়েটির নাম রিমঝিম, বেশ সুন্দরী, স্মার্ট। সে সোফায় বসে আছে, সুলতানা বেগমের সাথে বসে গল্প করছে। আরাফ পাঞ্জাবি পরে এক কোণে বসে আছে। তার মনে হচ্ছে সে নিজের ফাঁসির মঞ্চে বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে অদিতি। অদিতির পরনে এক টকটকে লাল শাড়ি। জ্বর কমেনি, কিন্তু সে খুব যত্ন করে সেরেছে। কপালে লাল টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, তাকে দেখাচ্ছে কোনো অপদেবীর মতো সুন্দর। সবাই অবাক হয়ে তাকালো। অদিতির আসার কথা ছিল না। সুলতানা বেগম ভ্রু কুচকে তাকালেন। অদিতি, তুমি? শরীর না খারাপ ছিল? এখন ভালো আছি আন্টি। শুনলাম আরাফ ভাইয়ের বিয়ের কথা হচ্ছে, তাই দেখতে এলাম। নতুন ভাবিকে দেখবো না? অদিতির গলার স্বরে এমন কিছু ছিল যা আরবের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল। অদিতি ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। সে রিমঝিমের সামনে গিয়ে দাঁড়ালো। রিমঝিম হাসি মুখে হাত বাড়ালো। হাই, আমি রিমঝিম। তুমি নিশ্চয়ই আরবের কাজিন। কাজিন? না, আমি আরাফ ভাইয়ের প্রতিবেশী, আর একটু বেশি কিছু। ঘরের সবাই স্তব্ধ।
পিনপতন নীরবতা। সুলতানা বেগম দ্রুত উঠে দাঁড়ালেন। অদিতি, তুমি এখন বাড়ি যাও, তোমার মা তোমাকে খুঁজছে বোধ হয়। মা জানে আমি এখানে। আন্টি, আপনি কি ভাবিকে বলেছেন আরাব ভাইয়া কাকে ভালোবাসে? বোমা ফাটালো আদিতি। রাশেদ সাহেব চমকে তাকালেন। রিমঝিমের হাসি মিলিয়ে গেল। আরব উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওইতে আজ কিছু একটা ঘটাবে। আরব দ্রুত এগিয়ে গেল, গিয়ে আদিতির হাত ধরলো। অদিতি চলো, তোমাকে বাড়ি দিয়ে আসি। তুমি জ্বরের ঘোরে আবল তাবল বকছো। আমি আবল তাবল বকছি না। তুমি কেন ভয় পাচ্ছ আরাব? সত্যিটা বলো। এই মেয়েকে বলো যে গত রাতে তুমি আমাকে কি বলেছো। বলো যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা শব্দটা ড্রয়িং রুমের দেয়ালে প্রতিধ্বনিত হলো। রিমঝিম অবাক হয়ে আরবের দিকে তাকালো। রাশেদ সাহেবের মুখটা কালো হয়ে গেল। সুলতানা বেগম রাগে কাঁপছে। ওইতে আরবের চোখের দিকে তাকিয়েছে। তার চোখে জল আর চ্যালেঞ্জ একসাথে। সে আজ সব হারানোর ভয় নিয়ে এসেছে, কারণ তার আর হারানোর কিছু নেই। আরব দেখলো ওইতির এই বেপরা রূপ। 16 বছরের এই মেয়েটা আজ একা পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে শুধু তার ভালোবাসার জন্য। আরব কি আজও চুপ থাকবে? আরব একটা দীর্ঘশ্বাস ফেললো। বাবা মা, রিমঝিম সরি, অদিতি সত্যি বলছে। আরবের স্বীকারোক্তিতে যেন বাজ পড়ল। সুলতানা বেগম ধপ করে সোফায় বসে পড়লেন। আরাব, বাবার গর্জন ভেসে এলো, কিন্তু আরব তখন ওইতের হাতটা শক্ত করে ধরেছে। সে আর ছাড়বে না। এই নরম হাতটা ধরে সে আর যুদ্ধের ঘোষণা দিল। আরবের স্বীকারোক্তির পর ড্রয়িং রুমের বাতাস যেন ভারী হয়ে উঠল। পিনপতন নীরবতা ভেঙে হঠাৎ একটা চটার শব্দ হলো। রাশেদ সাহেব নিজের জায়গা থেকে সরে এসে আরবের গালে সজোরে একটা থাপ্পড় বসালেন। আঘাতটা এতটাই আকস্মিক ছিল যে আরব টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল। তার গালের একপাশ লাল হয়ে ফুলে উঠল মুহূর্তের মধ্যে। ওইতে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। রিমঝিম আর তার বাবা মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। এমন অপমানজনক পরিস্থিতির জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। রিমঝিমের বাবা রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালেন। রাশেদ সাহেব, আপনার ছেলেকে শাসন করার মুরদ যখন নেই, তখন আমাদের ডেকে এনে এভাবে অপমান করার মানে কি? ছি, প্রতিবেশী এক কিশোরী মেয়ের সাথে প্রেম, আবার আমাদের সামনে সেটা স্বীকার করার ধৃষ্টতা। আপনার ছেলের চরিত্র বলতে কিছু নেই। রিমঝিম, চলো মা, এই নষ্ট ফ্যামিলিতে তোমার বিয়ে হতে পারে না। ভাই সাহেব, আমাকে মাফ করবেন, আমি লজ্জিত। আমার ছেলে যে এত নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। বিশ্বাস করুন, আমি এর একটা ভিত করব। আঙ্কেল, বিহিত আর কি করবেন? আপনার ছেলে তো ক্লিয়ারলি বলেই দিল সে কাকে চায়। আরাফ, তোমাকে আমি ডিসেন্ট ভাবতাম, কিন্তু তোমার রুচি যে এত নিচু সেটা ভাবিনি। একটা বাচ্চার সাথে প্রেম, ইউ আর সিক। রিমঝিম আর এক মুহূর্তও দাঁড়ালো না। তার বাবা মায়ের সাথে হনহন করে বেরিয়ে গেল। আরব গালে হাত দিয়ে ইমেজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার ভিতরে কোনো অনুশোচনা নেই, আছে কেবল এক জেদি নীরবতা। অতিথির চলে যেতে সুলতানা বেগম বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন অদিতির উপর। তিনি অদিতির হাত ধরে হ্যাচকা টান দিলেন। অদিতি ব্যথায় কুকড়ে উঠল, কিন্তু তার হাত ছাড়াতে পারল না। এই মেয়ে, তুই ডাইনি, তুই জাদু করেছিস আমার ছেলেকে। 16 বছর বয়সে তোর পেটে পেটে এত শয়তানি। আমার ছেলের মাথা খেয়ে এখন আমাদের মান সম্মান ডোবাতে এসেছিস। বের হ আমার বাড়ি থেকে। আজ তোকে তোর বাবার সামনে জুতাবো। মা, অদিতির গায়ে হাত দেবে না, খবরদার। ও অসুস্থ, দেখছো না? আরব মায়ের হাতটা ধরে আটকাতে চাইল। সুলতানা বেগম ঘৃণায় ছেলের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। রাশেদ সাহেব গর্জন করে উঠলেন। তুই চুপ কর কুলাঙ্গার। তুই আজ থেকে আমার মরা মুখ দেখবি। যে ছেলে বাবার সম্মান বোঝে না সে আমার ছেলে হতে পারে না। তোর জন্য আজ আমাকে ছোট হতে গেল, আর তুই মেয়ে, চল আমার সাথে। আজ জামানকে বলবো তার মেয়ে কি কীর্তি করে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজায় অদিতির বাবা জামান সাহেব এবং মা রেহানা বেগম এসে দাঁড়ালেন। তাদের বাড়ির কাজের মেয়ে দৌড়ে গিয়ে খবর দিয়েছে যে পাশের বাড়িতে গন্ডগোল হচ্ছে। জামান সাহেব আরবদের ড্রয়িং রুমের থমথমে পরিবেশ আর অদিতির কান্না ভেজা মুখটা দেখে বিচলিত হয়ে পড়লেন। অদিতির পরনের লাল শাড়ি, চোখের কাজল লেপটে একাকার। তাকে দেখাচ্ছে কোনো বিধ্বস্ত নায়িকার মতো। কি হয়েছে রাশেদ ভাই? এত চেঁচামেচি কিসের? অদিতি এখানে কি করছে? আসুন ভাই সাহেব, আসুন, নিজের মেয়ের কীর্তিটা দেখুন। আমরা ভেবেছিলাম আপনার মেয়েটা লক্ষ্মী, কিন্তু তলে তলে যে সে আমার 29 বছরের ছেলের মাথা চিবিয়ে খাবে তা বুঝিনি। আপনার মেয়ে আমার ছেলের সাথে প্রেম করছে।
তাও আবার আমাদের নাকের ডগা দিয়ে। আজ আমার ছেলের বিয়ের সম্বন্ধ ভেঙে দিল আপনার এই গুণধর্মে। কি বলবো ভাবি, অদিতি প্রেম করছে আরাবের সাথে। আরাব তো ওর বড় ভাইয়ের মতো। আরাব ভাইয়া আমার ভাই না মা, আমি আরাবকে ভালোবাসি আর আরাবও আমাকে ভালোবাসে, এটা কোনো পাপ না। ঐতির মুখে এমন কথা শুনে রেহানা বেগম নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তিনি ছুটে গিয়ে ঐতির গালে সজোরে চড় মারলেন। ঐতির মাথাটা ঘুরে গেল। সে পড়ে যেতে ধরলে আরব দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। আরব অদিতিকে নিজের বুকের সাথে আগলে রাখলো, যেন পৃথিবীর সমস্ত আঘাত থেকে সেই মেয়েটিকে রক্ষা করবে। আন্টি ওকে মারবেন না, দোষ যদি থাকে আমার আছে, আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি, আমি ওকে ভালোবাসি। আরাব, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখতাম, আর তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে। ও বাচ্চা মেয়ে, অবুঝ, কিন্তু তুমি তো ম্যাচিওর। তুমি কি করে পারলে ওর সর্বনাশ করতে? সি আরাব, আজ থেকে আমাদের দুই পরিবারের সম্পর্ক শেষ। আঙ্কেল, আমি কোনো সর্বনাশ করিনি, আমি ওকে সম্মান করি, ভালোবাসি। আমি জানি ওর বয়স কম, তাই তো আমি অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আজ আমাকে বাধ্য করেছে মুখ খুলতে। আমি অদিতিকে বিয়ে করব। বিয়ে করবি? তোর এই সাহস? এই মেয়েকে বিয়ে করলে আমি তোকে ত্যায্য করব। আমার সম্পত্তির কানাকড়িও তুই পাবি না। এই বাড়ি থেকে তোকে বেরিয়ে যেতে হবে। আমি রাজি, অদিতিকে পেলে আমার আর কিছু লাগবে না। আরবের এই সিদ্ধান্তে সবাই স্তব্ধ হয়ে গেল। জামান সাহেব রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তিনি আরবের হাত থেকে ওই থেকে এক প্রকার ছিনিয়ে নিলেন। অদিতি আরবের শার্ট খামচে ধরে রেখেছিল, কিন্তু বাবার শক্তির কাছে সে টিকতে পারল না। জামান সাহেব অদিতিকে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেলেন। আরাব, আমাকে যেতে দিও না, ওরা আমাকে মেরে ফেলবে। আরাব। ঐতির আর্তনাদে আরবের বুকটা ফেটে যাচ্ছে। সে এগোতে চাইল, কিন্তু রাশেদ সাহেব পথ আটকে দাঁড়ালেন। ঐতিকে তার বাবা মা জোর করে তাদের বাড়িতে নিয়ে গেলেন। দূর থেকে ঐতির কান্নার শব্দ ভেসে আসছে। আরাব পাথরের মতো দাঁড়িয়ে রইল। সুলতানা বেগম সোফায় বসে কপাল চাপড়াতে লাগলেন। রাশেদ সাহেব আঙ্গুল উঁচিয়ে আরাবকে শাসালেন। কাল সকালের মধ্যে তুই এই বাড়ি ছাড়বি। যে ছেলে আমার মুখে চুনকালি দিচ্ছে তার জায়গা আমার বাড়িতে নেই। আর শোন, জামান আমার বন্ধু, ওর মেয়ের দিকে যদি আর একবারও হাত বাড়াস আমি পুলিশে দেব তোকে। তখন বুঝবি মাইনর মেয়ের সাথে প্রেম করার মজা। আরাব কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতেই তার দম বন্ধ হয়ে এলো। ঐতি সেই আর্তনাদ তার কানে বাজছে, আমাকে যেতে দিও না। আরাব ব্যালকনিতে গেল। অদিতিদের বাড়িটা অন্ধকার, শুধু অদিতির ঘরের জানালায় আলো জ্বলছে, কিন্তু জানালাটা বন্ধ, হয়তো ভেতর থেকে আটকে দেয়া হয়েছে। আরাব রেলিং ধরে দাঁড়িয়ে এলো। তার চোখে জল পড়ছে। 29 বছর জীবনে সে কখনো কাঁদেনি, কিন্তু আজ এই 16 বছরের মেয়েটার জন্য তার বুক ভাসছে। রাত তখন 2টো, চারপাশ নিঝুম। আরাব একটা ছোট ট্রলি ব্যাগ গুছিয়ে নিল। তার ল্যাপটপ, কিছু কাপড় আর দরকারি কাগজপত্র। সে জানে এই বাড়িতে আর তার থাকা হবে না, কিন্তু সে একা যাবে না। সে অদিতিকে এই নরকে রেখে যাবে না। অদিতি বলেছিল আরব যদি তাকে না নেয় সে বিষ খাবে। আরব জানে মেয়েটা কতটা জেদি। আরব নিঃশব্দে নিচে নামলো। বাড়ির সবাই ঘুমে, মেন গেটের দারোয়ান ঘুমাচ্ছে। আরব পেছনের গেট দিয়ে বের হলো। ঐতিদের বাড়ির বাউন্ডারি ওয়ালটা টপকানো তার জন্য কঠিন কিছু না। ছোটবেলায় কতবার এই ওয়াল টপকে ক্রিকেট বল করিয়েছে, আর সে ওয়ালটা টপকে সে তার জীবনসঙ্গীকে আনতে যাচ্ছে। ঐতিদের বাড়ির পেছনের দিকটা বেশ অন্ধকার। একটা বড় আম গাছ ঐতিদের ঘরের ব্যালকনি ঘেঁষে উঠে গেছে। আরব জিম করা ফিট শরীরের অধিকারী। সে সহজেই গাছ বেয়ে দোতলায় উঠল। ব্যালকনির দরজাটা কাচের, ভেতরটা দেখা যাচ্ছে। ঐতি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। তার হাত পা বাঁধা নেই, কিন্তু মনে হচ্ছে সে খুব ক্লান্ত। আরব কাচের দরজায় টোকা দিল, ঠক ঠক ঠক। ঐতি চমকে উঠল। সে ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। অন্ধকারে আরবের মুখটা দেখে তার চোখটা উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত উঠে এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই আরব ভেতরে ঢুকলো এবং সাথে সাথে ওদের মুখটা চেপে ধরলো যাতে সে চিৎকার না করে। চুপ, একদম চুপ। কেউ শব্দ পেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বাবা আমাকে অনেক মেরেছে আরাব, ফোন কেড়ে নিয়েছে, আমাকে কাল গ্রামে পাঠিয়ে দিবে বলেছে। ঐতির গালটা ফুলে আছে জ্বরের দাগে, ঠোঁটের কোণে একটু রক্ত জমে আছে। আরব সেটা দেখে শিউরে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে আলতো করে ঐতির গাল হাত বুলালো। আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমার সাথে চলো এখনই।
কোথায় যাব? জানি না, শুধু জানি এখানে থাকা যাবে না। আমি সব ছেড়ে এসেছি অদিতি। বাবা আমাকে ত্যায্য করেছে। আমার হাতে এখন শুধু তুমি আর আমার ভবিষ্যৎ। তুমি কি আমার সাথে অজানায় পা বাড়াতে পারবে? আমাদের অনেক কষ্ট হবে, হয়তো রাস্তায় থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। পারবে? আমি তোমার সাথে জাহান্নামেও যেতে পারি, শুধু আমাকে ছেড়ে যেও না। আরাফ অদিতিকে বুকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে তাদের মধ্যে কোনো কামনা লেশ মাত্র নেই, আসে শুধু বেঁচে থাকার আকুতি আর একে অপরের উপর নির্ভরতা। আরাফ অদিতির কপালে একটা চুমো খেলো। 5 মিনিট সময়, শুধু প্রয়োজনীয় 2-1টা কাপড় আর তোমার আইডি কার্ড, জন্ম নিবন্ধন যা পাও সব ব্যাগে ভরো, জলদি। অদিতি দ্রুত হাতে তার স্কুল ব্যাগটা গুছিয়ে নিল। আরাফ পাহারায় রইল, কিন্তু আদিতির চোখে পড়লো টেবিলের উপরে রাখা একটা ব্লেডের দিকে। সেটা হাতে নিতেই আরাফ খপ করে হাত ধরলো। এটা কি? তুমি না এলে আমি এটা দিয়ে শেষ হয়ে যেতাম। পাগল মেয়ে, আর কখনো এমন কথা ভাববে না। এখন চলো। তারা দুজন আবার সেই আম গাছ বেয়ে নিচে নামলো। আরাফ অদিতিকে সাহায্য করলো। নিচে নেমে দুজনে হাত ধরলো। রাতের অন্ধকারে দুটি ছায়া শহরের পিচ ঢালা পথ ধরে হাঁটতে শুরু করলো। গন্তব্য অজানা, কিন্তু তাদের হাতের মুঠোয় একে অপরের হাত। তাদের এই যাত্রাপথ সহজ হবে না। সমাজ, আইন, পরিবার সবাই তাদের ধাওয়া করবে, কিন্তু আরবের মনে এখন আর কোনো ভয় নেই। সে জানে সে সঠিক কাজটাই করেছে। ভালোবাসাকে রক্ষা করে যদি অপরাধ হয়, তবে সে আজীবন অপরাধী হতে রাজি। ভোর 4টা, তারা সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছল। আরবের বন্ধু আবিরকে সে আগে মেসেজ দিয়েছে। আবির একটা সেফ হাউসের ব্যবস্থা করবে বলেছিল উত্তরায়, কিন্তু আরব ভাবলো ঢাকাটা থাকা নিরাপদ নয়, তাকে দূরে কোথাও যেতে হবে, কক্সবাজার কিংবা চিটাগাং। বাসের টিকিট কেটে তারা পেছনের সিটে বসলো। বাস ছাড়তে এখনো আধা ঘন্টা বাকি। ঐতি ক্লান্তিতে আরবের কাঁধে মাথা রাখলো। আরব তার জ্যাকেটটা খুলে ঐতির গায়ে জড়িয়ে দিল। এসি বাসের ঠান্ডায় মেয়েটা কাঁপছিল। আরাব, আমরা কি বিয়ে করব? করব, কিন্তু এখন না। তোমার 18 বছর হতে আরো 2 বছর বাকি। আইনত আমরা এখন বিয়ে করতে পারবো না, কিন্তু সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে আমরা হয়তো গোপনে বিয়ে করতে পারি। কিন্তু তার চেয়ে বড় কথা, আমাদের এখন বাঁচতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তোমার 18 পূর্ণ হবে সেদিন ধুমধাম করে তোমাকে বিয়ে করব। ততদিন তুমি আমার কাছে আমানত। আমি তোমার কাছে আমানত হতে চাই না, আমি তোমার বউ হতে চাই। তোমার সব অধিকার আমার চাই। সব অধিকারই পাবে, আগে একটু দম নাও, ঘুমাও তো একটু, অনেক ধকল গেছে। ঐতি আরবের বুকে মুখ গুজল। বাসের দুলনেতে তার চোখ লেগে এলো। আরব জানালা দিয়ে বাইরের ভোরের আলোর দিকে তাকিয়ে রইল। নতুন সূর্য উঠছে, তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায়ের অনেক ঝড় আসবে, কিন্তু আরব প্রতিজ্ঞা করলো সে অদিতির গায়ে একটাও আঁচড় লাগতে দেবে না। বাসটা হর্ন দিয়ে চলতে শুরু করলো। ঢাকা শহর পেছন ফেলে তারা এগিয়ে চললো অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বাস যখন হাইওয়েতে উঠলো, তখন সকালের আলো ফুটেছে। আরব দেখলো ঐতি গভীর ঘুমে, তার মাসুম চেহারায় এখনো ভয়ের ছাপ। ঐতি আরব অদিতির হাতটা নিজের 2 হাতের মধ্যে নিয়ে আলতো করে চুমু খেলো। সরি অদিতি, তোমাকে রাজরানী করে রাখার কথা ছিল, কিন্তু আজ তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি ফেরারি আসামির মতো। কিন্তু বিশ্বাস করো, আমার ভালোবাসায় কোনো খাদ নেই। এই সমাজ আমাদের বয়সের গ্যাপ দেখে, কিন্তু মনের মিল দেখে না। আমরা প্রমাণ করে দেব, ভালোবাসা বয়সের ফ্রেমে মাপা যায় না। হঠাৎ আরবের ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আবির। আরব ফোনটা রিসিভ করলো। আরাব, তুই কোথায়? পুলিশ এসেছে তোর বাসায়। আঙ্কেল কিডন্যাপিং কেস ফাইল করছে তোর নামে। তুই কি অদিতিকে নিয়ে গেছিস? হ্যাঁ আবির, আমি ওকে নিয়ে যাচ্ছি। পাগল হয়েছিস? এটা তো কিডন্যাপিং কেস, তুই ফেসে যাবি। পুলিশ তোকে ট্র্যাক করছে। ফোনটা এক্ষুনি বন্ধ কর এবং সিম ফেলে দে। আর শোন, চিটাগাং যাস না, ওখানে চেকিং হবে। তুই বরং উত্তরবঙ্গ চলে যা, আমার নানার বাড়ি দিনাজপুরে। ওখানে একটা পুরানো ফার্ম হাউস আছে, আমি লোকেশন টেক্সট করছি। ওখানে কেউ তোকে খুঁজবে না। থ্যাঙ্কস দোস্ত, আমি সিম ফেলে দিচ্ছি। আরব দ্রুত আবিরের পাঠানোর ঠিকানাটা মুখস্থ করে নিল। তারপর ফোনের সিমটা খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। বাসটা তখন কুমিল্লার রাস্তা ধরে ছুটছে, কিন্তু আরব বুঝলো গন্তব্য বদলাতে হবে, তাকে বাস বদলাতে হবে। পুলিশের হাত থেকে বাঁচা এত সহজ হবে না। আরবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। পাশে অদিতির নিশ্চিত ঘুম।
এই ঘুম কি বেশিক্ষণ স্থায়ী হবে, নাকি পুলিশের সাইরেন তাদের এই ছোট স্বপ্নটা ভেঙে চুরমার করে দিবে? বাসটা হাইওয়ে এনে ব্রেক করলো। আরাফ অদিতিকে ডাকলো। অদিতি ওঠো, আমাদের নামতে হবে। চলে এসেছি। না, প্ল্যান চেঞ্জ। পুলিশ আমাদের খুঁজছে। এই বাসে থাকা সেফ না, আমরা লোকাল বাসে ভেঙে ভেঙে যাব। অদিতি ভয় পেল না। সে আরবের হাত শক্ত করে ধরলো। তার চোখে এক অদ্ভুত সাহস। সে আরবের দিকে তাকিয়ে হাসলো। তুমি আছো তো, আমার কোনো ভয় নেই। পুলিশ কেন, জমরা জেলেও তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না। খুব সাহস হয়েছে তাই না? চলো এবার। তারা দুজন বাস থেকে নেমে ভিড়ের মধ্যে মিশে গেল। তাদের পরনে সাধারণ পোশাক, তাদের স্কুল ব্যাগ আর হাতে ছোট ট্রলি। দেখে মনে হচ্ছে ভাই বোন বা নবদম্পতি কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু তাদের বুকের ভিতরে চলছে তোলপাড়। তারা জানে না দিনাজপুর পৌঁছাতে তাদের কত কাঠখড় পোড়াতে হবে। রাস্তার ধারের এক হোটেলে তারা ঢুকলো। সকালে নাস্তা করা দরকার। ওইতে খুব খিদে পেয়েছে, যদিও সে মুখে বলছে না। আরব পরোটা আর ভাজি অর্ডার করলো। অতি আরবের দিকে তাকিয়ে আছে এক পলক। এভাবে তাকিয়ে থেকো না, লোকে সন্দেহ করবে। খাও। তোমাকে দেখছি খামন্ত বিধ্বস্ত, কিন্তু তবুও কি সুন্দর লাগছে তোমাকে, আমার হিরো। আমি হিরো না অদিতি, আমি এখন একজন পলাতক আসামি। তোমার বাবার চোখে আমি ভিলেন। বাবার কথা বলো না। যে বাবা মেয়েকে না বুঝে মারতে পারে সে বাবা নয়। আমার পৃথিবী এখন শুধু তুমি। আরব অদিতির মুখে পরোটাটা তুলে দিল। অদিতি পরম তৃপ্তিতে খেল। তাদের এই সাধারণ খাওয়াটাই যেন পৃথিবীর সবচেয়ে রোমান্টিক ডিনার। খাওয়া শেষে তারা আবার নামলো পথে। রোদ বাড়ছে, সাথে বাড়ছে অনিশ্চয়তা, কিন্তু আরবের মনের জোর বাড়ছে। সে অদিতির দিকে তাকালেই নতুন শক্তি পাচ্ছে। এই 16 বছরের মেয়েটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আর পিছু ফেরার পথ, সামনে শুধু এগিয়ে যাওয়া। আর আবার কত দূর? আমার পা আর চলছে না। এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা কোথায় যাচ্ছি? আর একটু সাহস করো অদিতি। ওই যে দূরে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, ওটাই আমাদের গন্তব্য। আবিরের নানা বাড়ির বাগান বাড়ি। ওখানে কেউ থাকে না বহুদিন। ওটাই এখন আমাদের পৃথিবী। বাড়িটা তো ভুতুরে মনে হচ্ছে। ওখানে আমরা থাকবো একা? ভয় পাচ্ছ? আমি আছি তো। বাঘ ভাল্লুক না থাকলেও পোকামাকড় থাকতে পারে, তবে পুলিশের চেয়ে ওরা অনেক বেশি নিরাপদ। এসো, আমার হাতটা ধরো শক্ত করে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। দিনাজপুরের এই প্রান্তিক গ্রামটা একদম নির্জন। চারপাশ বিশাল লিচু আর আম বাগান দিয়ে ঘেরা। মাঝখানে জড়ার জন্য একটা দোতলা দালান। ইটের পলেস্তারা খসে পড়েছে, জানালার কাঠগুলো নড়বড়ে। আর পকেট থেকে টর্চ বের করে পথ দেখালো। ঝোপঝাড় ঠেলে তারা যখন বাড়ির বারান্দায় উঠলো, তখন অদিতির হাত ধরে গেছে। গত 2 দিন ধরে তারা শুধু ছুটছে, বাস, ট্রাক, শেষে ভ্যান গাড়ি করে এই অজপাড়া গায়ে আসা। আর পকেট থেকে চাবি বের করলো। আবির কোনো একভাবে কেয়ারটেকের মাধ্যমে চাবিটা একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রেখেছিল। তালা খোলার ক্যাচ ক্যাচ শব্দে নিঃশব্দটা ভেঙে গেল। ভেতরে ভ্যাপসা গন্ধ, ধুলোর আস্তরণ জমে আছে আসবাবপত্রে। আর টর্চের আলো ফেলে চারপাশটা দেখে নিল। একটা ভাঙা সোফা আর একটা পুরনো পালঙ্ক ছাড়া তেমন কোনো কিছু নেই। এখানে তো বিদ্যুৎ নেই, আমরা থাকবো কি করে? মোমবাতি এনেছি, আর আবির বলেছে পেছনের শেডে জেনারেটর আছে, কিন্তু তেল নেই। কাল সকালে ব্যবস্থা করব। আজ রাতটা এভাবেই কাটাতে হবে। আর ব্যাগ থেকে 2টা মোটা মোমবাতি বের করে জ্বালালো। মোমবাতির হলদে আলোয় অদিতির মুখটা দেখা যাচ্ছে, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু অদ্ভুত সুন্দর। আরব নিজের শার্টটা খুলে ঝাড় পোছা শুরু করলো। অদিতির জন্য পালংটা পরিষ্কার করে দিল। তুমি এখানে বসো, আমি দেখি জল পাই কিনা। টিউবওয়েলটা সম্ভবত পেছনের দিকে। আমাকে একা রেখে যেও না, আমার ভয় করছে। আমি এখানেই আছি, বারান্দার নিচেই। গান গাও, তাহলে ভয় লাগবে না। আরব চলে যেতে অদিতি হাঁটুতে মুখ গুজে বসে রইল। 16 বছরের একটা মেয়ে, যে কিনা এসি রুম আর নরম বিছানা ছাড়া ঘুমাতে পারতো না, সে আজ ভালোবাসার জন্য এই ভাঙা বাড়িতে ধুলোর মধ্যে বসে আছে। কিন্তু তার মনে কোনো আক্ষেপ নেই। আরাফ তার সাথে আছে, এটাই তার শক্তি। কিছুক্ষণ পর আরাফ ফিরল, হাতে 1 বোতল জল আর কিছু শুকনো খাবার। নাও, খেয়ে নাও। আজ রান্না করার অবস্থা নেই, কাল গ্রাম থেকে চাল ডাল কিনে আনবো। দুজনে নীরবে বিস্কুট আর জল দিয়ে রাতের খাবার সারলো। বাড়ির ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া। অদিতি আরবের গা ঘেঁষে বসলো। আরব আলতো করে অদিতির চুলে হাত বলিয়ে দিতে লাগলো। আর আমরা কি সারা জীবন এভাবেই পালিয়ে বেড়াবো? না,
আবির লয়ারের সাথে কথা বলছে, কিন্তু পরিস্থিতি ঠান্ডা হতে সময় লাগবে। ততদিন আমাদের এখানেই থাকতে হবে, সবার চোখের আড়ালে। আমার খুব শীত করছে আরাপ, আমাকে একটু ওম দেবে? ঐতির কথায় আরব তার দিকে তাকালো। মোমবাতির আলোয় ঐতির চোখ দুটো চিকচিক করছে। আরব ধীর লয়ে অদিতিকে নিজের বুকে টেনে নিল। পালঙের উপর দুজনে শুয়ে পড়ল। আরবের এক হাত অদিতির মাথার নিচে, অন্য হাত অদিতির কোমরে। বাইরের নির্জনতা আর ঘরের ভেতরে নীরব নিবিড় উষ্ণতা সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করলো। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন, এভাবেই কেটে গেল 15 দিন। ভাঙা বাড়িটা এখন অনেকটা গোছালো। আরব বাজার করে স্টোভ, হাঁড়ি পাতিল কিনে এনেছে। অদিতি রান্না শেখার চেষ্টা করছে। কখনো ভাত পুড়ে যাচ্ছে, কখনো ডালে লবণ বেশি হচ্ছে। আরব মুখ বুজে সব খেয়ে নিচ্ছে। উল্টো অদিতি রান্নার প্রশংসাই করছে। তাদের এই ছোট্ট সংসারে অভাব আছে, কিন্তু ভালোবাসার কমতি নেই। একদিন বিকেলে আকাশ কালো করে মেঘ জমলো। কালবৈশাখী ঝড়, বাতাসের দাপটে জানালার কপাটগুলো আছড়ে পড়ছে। আরব দ্রুত জানলা বন্ধ করতে গেল। ঐতি তখন রান্নাঘরে খিচুড়ি বসাচ্ছে। হঠাৎ একটা বাজ পড়ার শব্দে ঐতি চিৎকার করে দৌড়ে এসে আরবকে জড়িয়ে ধরলো। আরাপ বাঁচাও। শান্ত হও, আমি আছি। ওটা শুধু বাজ পড়ার শব্দ। ঐতির শরীর কাঁপছে। সে আরবের গেঞ্জি খামচে ধরে আছে। আরব জানালা বন্ধ করে ঐতির দিকে ফিরল। ঐতির পরনে একটা পাতলা সুতি শাড়ি। বৃষ্টির ছাটে সেটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তার ভেজা চুলগুলো লেপ্টে আছে ফর্সা গলার কাছে। আরবের দৃষ্টি আটকে গেল ঐতির কম্পিত ঠোঁটের দিকে। নির্জন এই বাড়িতে বাইরের তুমুল ঝড়ের মধ্যে তাদের ভেতরের সংযমের বারটা আজ খুব নড়বড়ে। তুমি আমাকে এভাবে দেখছো কেন? তোমাকে দেখছি না, আমার সর্বনাশ দেখছি। অদিতি, সরে যাও, আমার খুব কাছে এসো না। কেন আসবো না? তুমি আমার সব। আমরা তো পালিয়েই এসেছি একসাথে থাকবো বলে, তবে এই দূরত্ব কেন? অদিতি আরবের গলার কাছে মুখ নিয়ে গেল। তার গরম নিঃশ্বাস আরবের গলায় সুশিয়ে দিচ্ছে। আরব চোখ বন্ধ করে ফেললো। তার 29 বছরের পুরুষের সত্তা জেগে উঠছে। সে অদিতির কোমর ধরে তাকে নিজের দিকে টানলো। অদিতি আরবের চোখের দিকে তাকিয়ে হাসলো। সে পরিচিত জেদি হাসে। আজ তো আর কোনো বাধা মানবো না আরাপ। আজ আমি তোমার হতে চাই সম্পূর্ণভাবে। তুমি জানো না তুমি কি চাইছো? তুমি এখনো ছোট। আমি ছোট না, আমি নারীকে চিনি, আমি ভালোবাসাকে চিনি। তুমি আমাকে শেখাও, আমাকে আপন করে নাও। আরব আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে ঝটকা দিয়ে ঐতিকে কোলে তুলে নিল। ঐতি আরবের গলা জড়িয়ে ধরলো। আরব তাকে নিয়ে শোবার ঘরে গেল। বিছানায় অদিতিকে নামিয়ে দিতেই ঐতি আরবকে টেনে নামালো নিজের উপর। আরবের ঠোঁট আছড়ে পড়লো অদিতির ঠোঁটে। বাইরে ঝড়ের চেয়েও তীব্র ঝড় উঠলো তাদের মনের ভেতর। আরব পাগলের মতো চুমু খেতে লাগলো অদিতির গলায়, ঘাড়ে। ঐতি খামচে ধরলো আরবের পেট। তার মুখ দিয়ে বেরিয়ে এলো অস্পষ্ট সুখের গঙ্গানি। আরব অদিতির ভেজা শাড়ির আঁচল সরিয়ে দিল। ঐতির অনাবৃত কাঁধে আরবের দাঁতের আলতো কামড় বসতেই ঐতি কেঁপে উঠল। আরব থামলো না। সে ঐতির শরীরে প্রতিটি ভাঁজে নিজের অধিকার বসাতে লাগলো। ঐতি আরবের চুলের মুঠি ধরে তাকে আরো কাছে টেনে নিল। আজ থেকে তুমি শুধু আমার। পৃথিবীর কোনো আইন, কোনো সমাজ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে আমার আত্মা দিয়ে বিয়ে করলাম অদিতি। আমি তোমারই ছিলাম আরাপ, জন্ম জন্মান্তরের জন্য। সেই ঝড়ের রাতে বিদ্যুৎ চমকানো আলোয় দুটি শরীর এক হয়ে গেল। তাদের ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব সংসার, সব ভোগ। আরব তার কৃষির প্রেয়সীকে নারীত্বে বরণ করে নিল। আর অদিতি তার প্রেমিকের বুকে খুঁজে পেল এক নতুন পৃথিবী। পরের 2 বছর ছিল সংগ্রামের। আরব দিনাজপুরে নিজের নাম বদলে একটা ছোট কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজারের কাজ নেয়। ঐতি ঘরেই থাকতো। মাঝে মাঝে আরবের জন্য টিফিন নিয়ে যেত সাইটে। তাদের জীবন ছিল খুব সাধারণ কিন্তু সুখের। আবির মাঝে মাঝে এসে টাকা দিয়ে যেত, কিন্তু আরব সে টাকা নিত না। সে নিজের উপার্জনই সংসার চালাতে চেয়েছিল। ঐতি এই 2 বছরে অনেক পরিবর্তন হয়েছে। সে এখন চমৎকার রান্না করে, ঘর গুছিয়ে রাখে। আর আরব, সে এখন সেই গম্ভীর কর্পোরেট অফিসার নেই। সে এখন একজন দায়িত্ববান স্বামী। সে কাজ শেষে বাড়ি ফিরে বউয়ের হাতে 1 কাপ চা খাওয়ার জন্য বেকুল হয়ে থাকে। 2 বছর পর ঐতির 18তম জন্মদিন। সকালবেলা ঐতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। আরব পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলো। শুভ জন্মদিন আমার বউ। ধন্যবাদ, কিন্তু গিফট কই? গিফট রেডি, চলো আজ আমরা ঢাকা যাব। ঢাকা? কিন্তু পুলিশ, বাবা। সব ঠিক হয়ে গেছে। তোমার বয়স আজ 18 হলো। এখন আর কেউ তোমাকে
মাইনর বলে আটকাতে পারবে না। আবির সব লিগেল পেপারস রেডি করেছে, আমরা আজই কোর্টে গিয়ে সাইন করব। তারপর আমাদের অফিসিয়াল বাসর হবে। অদিতির চোখে জল এসে গেছে। সে ঘুরিয়ে দাঁড়িয়ে আরবের বুকে মাথা রাখলো। এই দিনটার জন্যই তারা এতটা কষ্ট করেছে, এত অপমান সহ্য করেছে। বিকালবেলা ঢাকার জর্জ কোর্ট চত্বর। আবির তার স্ত্রী নীরাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আরব আর অদিতি রিক্সা থেকে নামলো। অদিতির পরনে একটা নীল শাড়ি আর আরব পরেছে সাদা শার্ট। তাদের দুজনকে খুব মানিয়েছে। অবশেষে দ্য হিরো রিটার্নস। ওয়েলকাম ব্যাক দোস্ত। সব তোর জন্য দোস্ত, তুই না থাকলে আমরা বাঁচতাম না। উকিল সব কাগজপত্র তৈরি করে রেখেছিলেন। আর আবার অদিতি সই করলো। সরকারি খাতায় নাম উঠল তাদের। তারা এখন বৈধ স্বামী স্ত্রী। সই করার পর অদিতি যেন যখন কলমটা রাখলো তার হাত কাঁপছিল। আরব তার হাতটা ধরে সাহস দিল। কোর্ট থেকে বেরিয়ে তারা সোজা চলে এলো অদিতির বাড়ির সামনে। 2 বছর পর এই রাস্তায় পা রাখলো তারা। বুকটা ধরপড় করছে। গেটে দারোয়ান তাদের দেখে চিনতে পারল না প্রথমে। আরব সোজা ঢুকে গেল ড্রয়িং রুমে। রেহানা বেগম সোফায় বসে টিভি দেখছিলেন। আরব আর অদিতিকে দেখে তিনি রিমোটটা হাত থেকে ফেলে দিলেন। অদিতি, আরাফ। মা। অদিতি দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে বসে পড়ল। রেহানা বেগম প্রথমে পাথর হয়েছিলেন, কিন্তু মাতৃত্বের টানে তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তুই কোথায় ছিলি মা? আমি ভেবেছিলাম তোকে আর দেখবো না। কত খুঁজেছি তোদের। তোর বাবা তো জেদ ধরেছিল, কিন্তু ভিতরে ভিতরে সেও শেষ হয়ে গেছে। ঠিক তখন সিঁড়িতে নামলেন জামান সাহেব এবং রাশেদ সাহেব। 2 বন্ধু এখন একে অপরের সাথে কথা বলে না, কিন্তু আজ এই দৃশ্য দেখে তারাও থমকে দাঁড়ালেন। আরব এগিয়ে গিয়ে রাশেদ সাহেবের পা ছুঁয়ে সালাম করলেন। বাবা, আমি ফিরে এসেছি। আমি আমার কথা রেখেছি। অদিতির 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি ওকে বিয়ে করিনি, মানে সামাজিকভাবে করিনি। আজ আমরা রেজিস্ট্রি করে এলাম। আপনারা কি আমাদের মাফ করবেন না? তুই আমার মান সম্মান ডুবিয়েছিলি, কিন্তু আবিরের কাছে শুনলাম তুই নাকি নিজের পায়ে দাঁড়িয়েছিস, কারো সাহায্য ছাড়া। জি বাবা, আমি আপনাদের ছেলে হারতে শিখিনি, ভালোবাসার জন্য লড়াই করেছি, কিন্তু অন্যায় করিনি। মারে, তুই এত বড় হয়ে গেছিস, আমাকে ছেড়ে থাকতে পারলি? বাবা, আমি আরবকে ছাড়া বাঁচতাম না। তোমরা মেনে নাও প্লিজ, আমরা খুব ভালো থাকবো। জামান সাহেব রাশেদ সাহেবের দিকে তাকালেন। রাশেদ সাহেব একটু হাসলেন। 2 বছরের রাগ অভিমান মুহূর্তে জল হয়ে গেল সন্তানদের মুখের দিকে তাকে। সুলতানা বেগমও চলে এলেন। তিনি এসে আরবের কান ধরলেন। পাঁজি ছেলে মাকে ছেড়ে 2 বছর থাকলে কি করে? চল ঘরে চল, আজ আমি নিজের হাতে পোলাও রান্না করব। বাড়িতে আজ উৎসবের আমেজ। 2 বছর আগে সেই অভিশপ্ত সন্ধ্যা আজ এক নতুন আনন্দের রূপ নিয়েছে। রাতে আরব এবং আদিতি ছাদে দাঁড়িয়ে আছে, সেই ছাদ যেখানে তাদের প্রেমের শুরু হয়েছিল। আকাশ ভরা তারা। আরব আদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। চ্যালেঞ্জটা মনে আছে? কোনটা? তুমি বলেছিলে এই অদিতির ভালোবাসা যদি সত্যি হয় তবে তুমি নিজেই একদিন আমার কাছে আসবে। আমি এসেছি অদিতি, আমি হেরে গিয়ে জিতে গেছি। তুমি হারোনি আরব, আমরা জিতেছি। আমাদের ভালোবাসা জিতেছে। এখন তার লিগ্যাল বাধা নেই। তাহলে কি? বাসর রাতে বউকে কি গিফট দেওয়া যায় ভাবছি। তুমি একটা অসভ্য হয়েছো আরব। তোমার জন্যই তো হলাম। ভালোবাসি অদিতি। 16 থেকে 18, 19 থেকে 29, বয়সটা শুধু একটা সংখ্যা। আমাদের ভালোবাসাটাই আসল। আরব অদিতির ঠোঁটে এক দীর্ঘ চুমু খেলো। এই চুমুতে কোনো লুকোচুরি নেই, কোনো ভয় নেই, আছে কেবল প্রাপ্তির আনন্দ আর এক নতুন জীবনের অঙ্গীকার। চাঁদের আলোয় তাদের ছায়া দীর্ঘ হতে হতে একাকার হয়ে গেল। তাদের এই গল্প হয়তো সমাজের চোখে বেমানান ছিল, কিন্তু ভালোবাসার ইতিহাসে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে গেল। সমাপ্ত।